আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এর সিলেবাস এবং মানবন্টন প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা পর্বে তোমাদের সঙ্গে আছি আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, এবং আমার সঙ্গে আছে আমি আজরিতা, পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মোহাম্মদ জাওয়াদ রেহান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি আব্দুল ইবনে করিম নাইফ, আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপল ডিপার্টমেন্টে। আমি মাহাদি হাসান, বর্তমানে পড়াশোনা করছি পুরকৌশল বিভাগ বুয়েটে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা বিষয় এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। সো দেখো ভাইয়া, তোমাদের এখানে 5টি সাবজেক্ট আছে: বাংলা, ইংলিশ, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের টোটাল 4টি এক্সাম হবে। তোমাদের বাংলাতে 100 মার্কসের একটা এক্সাম, দেন ইংলিশেও 100 মার্কস, আর প্রাথমিক গণিতেও তোমার 100 মার্কস। এরপরে তোমাদের একই প্রশ্নপত্রে তোমাদের প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের সাবজেক্টটা থাকবে। সো তোমাদের এখানে প্রাথমিক বিজ্ঞান 50 মার্কসের একটা এক্সাম, 50 মার্কস থাকবে, আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়তেও তোমার 50 মার্কস। এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটি বিষয়ের মানবন্টন ব্যাপারে জেনে নিব। সো এর জন্য ফার্স্টে আমরা ম্যাথের জন্য তোমাদের মাহাদি ভাইয়াকে ডেকে নিই। ধন্যবাদ নাইফ ভাইয়াকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা চলো দেখে নেই যে প্রাথমিক গণিতের তোমাদের পরীক্ষার মানবন্টনটা কেমন হবে। প্রথমে যদি আমরা দেখি, তোমাদের প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এবং খেয়াল করে দেখো এখানে আমাদের 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের ভিতরে কিন্তু তোমাকে 10টারই উত্তর দিতে হবে, অর্থাৎ এইখানে কোনো কিছু স্কিপ করার কিন্তু কোনো অপশন তোমাদের কাছে নেই। এবং খেয়াল করে দেখো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। বহু নির্বাচনী মানে বুঝতেই পারতেছো, তোমার এখানে 4টা অপশন থাকবে। 4টা অপশনের ভিতরে যেটা সঠিক সেটা তোমাকে বাছাই করে নিতে হবে, ঠিক আছে? চলো এবার 2 নম্বর ফরম্যাটে আসি, যেখানে আমাদের প্রশ্নটা হবে শূন্যস্থান পূরণ। অর্থাৎ তোমাদেরকে একটা গ্যাপ দেওয়া হবে, ওই গ্যাপের ভিতরে যে সঠিক উত্তরটা সেটা তোমাকে লিখতে হবে। এখানেও আগের মতোই 10টা প্রশ্ন থাকবে এবং 10টার ভিতরে তোমাকে 10টারই উত্তর দিতে হবে। মার্কেট ডিস্ট্রিবিউশনটা এই ক্ষেত্রেও সেম, অর্থাৎ প্রতিটা শূন্যস্থানের জন্য তুমি কিন্তু 1 করে পাচ্ছ। আর যেহেতু টোটাল তোমার আছে 10টা প্রশ্ন, তার মানে 10টা প্রশ্নের জন্য তুমি পাচ্ছ 10 মার্ক। থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমরা নামটা শুনেই বুঝতে পারতেছো, যেহেতু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে 1 লাইনের ভিতরে অ্যান্সার করতে হবে। এবং এখানে তোমাকে টোটাল 16টা প্রশ্ন দেওয়া হবে, টোটাল 16টা। এই 16টা প্রশ্নের ভিতরে 16টা প্রশ্নেরই উত্তর তোমাকে দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারতেছো কোথাও কিন্তু তোমাদের অপশন চয়েস করার কোনো স্বাধীনতা এখানে নেই। এই 16টা প্রশ্নের ক্ষেত্রেও দেখো মার্ক কিন্তু একটা করেই থাকবে, অ্যান্ড যেহেতু আমাদের টোটাল কোয়েশ্চেন 16টা, সো তোমার টোটাল মার্কস থাকবে এখানে 16 নাম্বার। এইবার আমরা চলে আসি আমাদের 4 থেকে 11 নম্বর প্রশ্নের একটা কমন ফরম্যাট এখানে দেওয়া আছে। এবং দেখো এই যে টোটাল 8টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান কিন্তু প্রত্যেকটার 8 করে, তার মানে বুঝতে পারতেছো এটা একটা বিস্তারিত গাণিতিক ম্যাথ হতে চলছে। প্রথমে 4 নম্বর প্রশ্নে তোমার 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থাকবে। তোমাদের একটা অধ্যায় ডেডিকেট করাই আছে কিন্তু 4 প্রক্রিয়ার উপরে। সো এই অধ্যায়টার উপরে একটা প্রশ্ন থাকবে এবং সেই একটারই তোমার উত্তর দেওয়া লাগবে। মার্ক তো বুঝতেছোই, প্রতিটার 8 করে। দ্বিতীয়ত লসাগু এবং গসাগু এই সম্পর্কিত তোমার একটা ম্যাথ আসবে, যেটা তোমাকে বিস্তারিত অ্যান্সার করতে হবে। এখানেও তোমাদের চয়েস করার কোনো অপশন নেই, কারণ এখানে যেটা আসবে সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে। সিমিলারলি ভগ্নাংশর যে 2টা চ্যাপ্টার আছে তোমাদের বইয়ে, সাধারণ এবং দশমিক ভগ্নাংশ, এই 2টা চ্যাপ্টারকে কম্বাইন করে যে কোনো একটা প্রশ্ন আসবে, সেটা হতে পারে সাধারণ ভগ্নাংশের উপর, হতে পারে দশমিক ভগ্নাংশের উপর। কিন্তু যেটার উপরে আসুক না কেন, তোমার কিন্তু এখানেও কোনো স্বাধীনতা নেই চয়েস করার, কারণ তোমাকে যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্নটারই উত্তর দিতে হবে, ঠিক আছে? তারপর যদি আমরা আগাই, গড় সম্পর্কিত সমস্যা থাকবে, যেটার ফরম্যাটেও একই, মানে যে একটা প্রশ্ন আসবে ওটাই উত্তর করবা। এরপর চলে আসতেছে আমাদের শতকরা, এখানেও একটা প্রশ্ন থাকবে, সেখান থেকে একটারই উত্তর দেওয়া লাগবে। আর ফাইনালি দেখো নিচে তোমাদের এখানে বইয়ের ভিতর 3টা চ্যাপ্টারকে কম্বাইন করা হচ্ছে। একটা হচ্ছে জ্যামিতি, একটা হচ্ছে পরিমাপ, আর একটা হচ্ছে সময়। এই 3টা চ্যাপ্টারের উপরে হতে পারে পরিমাপ থেকে, হতে পারে সময় থেকে, অথবা হতে পারে এই আয়ত, সামন্তরিক অথবা ত্রিভুজ, এই 3টার কোনো একটা জ্যামিতিক আকারের ক্ষেত্রফল নির্ণয়। এই 3টা অপশনের ভিতরে কোনো একটা অপশনের তোমার একটাই গাণিতিক প্রশ্ন আসবে। সো এই 3টা চ্যাপ্টারকে কম্বাইন করে কিন্তু একটাই ম্যাথ আসতেছে, যেটাও তোমাকে বিস্তারিত অ্যান্সার করতে হবে, অর্থাৎ এখানেও বাছাই করার কোনো সুযোগ নেই। আর 10 নম্বরে যদি আমরা আসি, তাহলে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন আর অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন। এটা একটু ডিফারেন্ট ধরনের প্রশ্ন, কারণ যেহেতু জ্যামিতি, তোমার প্রশ্নের ভিতরে বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে,
এবং যে নির্দেশনাগুলো দেওয়া থাকবে সেই নির্দেশনার উপরে ভিত্তি করে তোমাকে তোমার উত্তরপত্রে চিত্র অঙ্কন করতে হবে। এবং যেই চিত্রটা অঙ্কন করতেছো সেই অঙ্কিত চিত্রের যে বৈশিষ্ট্যগুলা অর্থাৎ তার যে ফিচারগুলো সেগুলোও কিন্তু আমাদের এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আর ফাইনালি আমরা চলে আসতেছি তোমাদের বইয়ের লাস্টের যে চ্যাপ্টারগুলো অর্থাৎ উপাত্ত নিয়ে আর জনসংখ্যা নিয়ে, সেটার উপরেও দেখো দুইটা চ্যাপ্টারকে কম্বাইন করে কিন্তু একটা প্রশ্ন আসবে যে উপাত্ত বিন্যস্তকরণ আর জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। একটা প্রশ্ন থাকবে, এই ক্ষেত্রেও কিন্তু আমাকে একটারই উত্তর দেওয়া লাগবে। তাহলে এখানে কিন্তু আমরা কি দেখলাম আসলে, যে যত টাইপেরই প্রশ্ন আমাদের থাকুক না কেন আমাদের কিন্তু ফুল যে গণিত বইটা তার উপরে পূর্ণাঙ্গ প্রিপারেশন রাখতে হবে। এখানে কিন্তু তুমি কোনো চ্যাপ্টারকে বাদ দিয়ে অন্য কোনো চ্যাপ্টার পড়লে পরীক্ষায় কখনোই ভালো করতে পারবে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের টোটাল ফরম্যাট। এখানে তোমার বহু নির্বাচনী থেকে 10, শূন্যস্থান থেকে 10, সংক্ষিপ্ত থেকে 16 এবং তোমার 8টা যেই গাণিতিক বিস্তারিত প্রশ্ন সেখান থেকে 8 × 8 64। সব মিলায় তোমাদের পূর্ণাঙ্গ যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে 100, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের প্রাথমিক গণিতের বিস্তারিত সিলেবাস সংক্রান্ত কথাবার্তা। এখন আমরা চলে আসতেছি আমাদের ইংলিশের সিলেবাস নিয়ে, যেটা তোমাদেরকে ব্যাখ্যা করবেন আমাদের জাওয়াদ ভাই। ধন্যবাদ মাহাদি ভাইয়াকে। তো ভাইয়া তো হচ্ছে গণিত অংশটা খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন। তো এই পর্যায়ে তোমরা দেখতে যাচ্ছ ইংরেজি অংশটা। তো ইংরেজি অংশের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা আগে দেখে নিই। তো এখানে কি থাকছে তোমাদের? ফার্স্টে থাকছে রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and this text or dialogue will be given from your textbook। এটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি প্রথম যে অংশটা মানে তোমার যে প্রথম যে 1, 2, 3 রয়েছে সেটা কিন্তু তোমার বইয়ের যে টেক্সট বা ডায়লগগুলো আছে না সেগুলো থেকে কিন্তু দিবে। আমি যদি বলি টেক্সট কোনটা, ধরো রাজু ফায়ার ফাইটারের যে তোমাদের গল্পটা আছে এখান থেকে আসতে পারে, অথবা কি যে সীমা বিজু তমালের যে তোমার ডায়লগটা আছে সেখান থেকে আসতে পারে। এবং এই একটা টেক্সটের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এই 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমেই ভাইয়া দেখি কি থাকছে। প্রথমে থাকছে কি ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস। এক্ষেত্রে ভাই কি একটা ধরো ওয়ার্ড দেয়া থাকবে, সেই ওয়ার্ডের সাথে কলাম এর সাথে কলাম বিকে তোমার কি ম্যাচ করতে হবে, মিলকরণ করতে হবে। তারপর আছে কি মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তো এটাও ভাই খুবই সিম্পল, তোমরা পড়ে আসছো ছোটোবেলা থেকেই। তোমাকে এই যে টেক্সটটা আছে বা ডায়লগটা দেয়া থাকবে, ওই ডায়লগ বা টেক্সট থেকেই তোমাকে কিছু শব্দ দেওয়া হবে, পাঁচটা শব্দ দেওয়া হবে, প্রতিটার মার্ক হবে 1 করে, মোট মার্ক থাকবে এখানে 5। তো এই ক্ষেত্রে তোমাকে 5টা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর 3 নম্বরে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য সেন্টেন্স 6 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন। তার মানে কি তোমাকে এখানে 6টা হচ্ছে কি প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে। তোমরা যে পড়েছো না শর্ট অ্যান্সার কোশ্চেন, ঠিক ওরকমই অনেকটা। এক্ষেত্রে তোমার নাম্বার থাকছে 3, 6, 18, অর্থাৎ তোমার প্রতিটার জন্য মার্কস থাকছে 3 করে, তো 6টার জন্য 18 মার্কস। তারপর যাই read the text or dialogue, answer the questions 4, 5, 6 and then text or dialogue will not be given। মানে কি উইল নট বি গিভেন মানে এটা তোমার বই থেকে দেয়া হবে না। আমরা আগে যখন দেখলাম সেটা ছিল সিন প্যাসেজ, মানে কি তুমি যে ইএফটি বা ইংলিশ ফর টুডে বইটা পড়েছো সেই বই থেকে কিন্তু দেয়া ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে অন্য একটা প্যাসেজ যে বা ডায়লগ যেটা কি তোমার বইয়ে দেয়া নেই, সেরকম একটা প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে 4, 5 এবং 6 নম্বর কোশ্চেনে আনসার করতে হবে। তো এখানে কি করতে, এখানে তোমার দেখো লেখা আছে ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5, তার মানে যেটা বললাম তোমার যে ইএফটি বই আছে সেটা থেকে দেয়া থাকবে না। তো 4 নম্বরে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ওই যে তোমার যে আনসিন প্যাসেজটা দেয়া থাকবে, ওই আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে কিছু হচ্ছে তোমার ওয়ার্ড দেয়া থাকবে এবং নিচে হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তো ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলোকে বসাতে হবে। তারপর যদি যাই ভাইয়া 5 নঙে কি আছে ভাইয়া মাল্টিপল চয়েস কোশ্চেন কথাটা মানে কি, এটা কি বহু নির্বাচনী প্রশ্ন। তোমাকে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হবে, সেখানে 4টা অপশান থাকবে, সেই 4টা অপশানের মধ্যে কি তোমাকে একটা যেটা হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা আছে সেটাকে বাছাই করতে হবে। তারপর 6 নম্বরে কি থাকছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্স 5 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স। আমরা সিন প্যাসেজে 6টা কোয়েশ্চেন দেখেছিলাম, এখানে কি আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে 5টা কোয়েশ্চেন, তাই না? তার মানে কি আমরা সিন প্যাসেজে যখন ছিল তখন আমাকে 6টা আনসার করতে হয়েছে, এখন আনসিন প্যাসেজে আমাকে 5টা
আনসার করতে হবে, যেখানে হচ্ছে প্রতিটা প্রশ্নের মান থাকছে হচ্ছে তোমার 3 করে 15। তারপর যদি ভাই 7 নংয়ে যাই, 7 নংয়ে হচ্ছে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন কি, তোমার একটা লাইন দেয়া থাকবে, সেই লাইনের উপর তোমাদের একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, রাজু ইজ এ ফায়ার ফাইটার, এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে। তারপর এই সেন্টেন্সটার উপর ভিত্তি করে তোমাকে কি কোশ্চেনটা মেনলি বানাতে হবে। তো তুমি কিভাবে বানাবা, ধরো রাজুর নিচে তোমার হচ্ছে এইভাবে হচ্ছে তোমাকে দাগ দেওয়া থাকবে, সেখানে রাজুকে নিয়ে তোমাকে প্রশ্ন বানাতে পারে। তো প্রশ্নটা কীরকম হতে পারে, হু ইজ দ্য ফায়ার ফাইটার, বুঝতে পেরেছো? ঠিক এইভাবেই তোমার একটা লাইন দেওয়া থাকবে, সেই লাইনের যে অংশটা বোল্ড করা থাকবে সেই বোল্ডকৃত অংশটাকে উপর ভিত্তি করে তোমাকে কি প্রশ্নটা বানাতে হবে। তারপর যাবে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইনটু দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল sentence or rearrange the given sentences into the correct order to make a meaningful text or story। এক্ষেত্রে ভাইয়া দুটার থেকে একটা দেওয়া থাকবে, মানে তোমাকে প্রিপারেশন দুইটাই নিতে হবে, যে কোনো একটা পরীক্ষা আসবে। তো রিয়ারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস, তার মানে ধরো আমি যদি বলি আই বাংলাদেশ লাভ, তো এইভাবে দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে, আই লাভ বাংলাদেশ, তো এইভাবে তোমাকে লিখতে হবে। আর টেক্সট দেওয়া থাকলে যদি ধরো দেওয়া থাকে এমন একটা কিছু যে মানে যেটা হচ্ছে কি মানে মিল নাই, গল্পটাকে মিল নাই, এরকম একটা টেক্সট দিয়ে দিল, সেই গল্পটাকে কি তোমাকে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা ভাইয়া, এখন আমরা দেখি 9 নম্বরে কি আছে। 9 নম্বরে কি বলতেছে, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস। তো এই রিরাইট কথাটা মানে কি, রিরাইট কথাটা মানে কি পুনর্লিখন বা আবার লিখতে হবে তোমাকে। তবে তোমাকে হচ্ছে যে প্রশ্নপত্রে যে হচ্ছে টেক্সটটা দিয়ে দেওয়া থাকবে, সেই টেক্সটটা কি ক্যাপিটালাইজেশন বিহীন হতে পারে, বা তোমার কি পাঞ্চুয়েশন মার্কগুলো কি এলোমেলোভাবে থাকতে পারে, বা তোমার কি হচ্ছে তোমার নাও থাকতে পারে। তো একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, আমি যদি বলি আই লাভ বাংলাদেশ। আচ্ছা দেখো তো এখানে আসলে তুমি কি কি হচ্ছে ইরর বা ভুল দেখতে পাচ্ছ। তো আমি যদি তোমাদেরকে ইরর বা ভুলগুলোর মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি, এখানে দেখো এই আইটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে, অবভিয়াসলি এটা কি বড় হাতের হবে। তারপর লাভ বাংলাদেশ, দেশের নাম কখনো কি তোমার ছোট হাতে হইতে পারে না। তো এই বাংলাদেশের বিটাও কি তোমার বড় হাতে লিখতে পারে। আরেকটা ছোট্ট ইরর আছে, কি তোমরা বলতে পারবা? আচ্ছা আমি বলে দিই, আরেকটা ইরর হচ্ছে লাস্টে কি এই যে তোমার ফুল স্টপটাও কি তোমার দিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা এই অংশটা ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তারপর আমরা দেখি 10 নম্বরে কি আছে, দেখি ফিল আপ দ্য ফর্ম অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, টাইম, কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বার। এই জায়গাটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বারটা কি আসলে? কার্ডিনাল নাম্বার হচ্ছে তোমার কি, কার্ডিনাল নাম্বার হচ্ছে কি 1, 2, 3, বা বাংলা যেটাকে আমরা কি গণনাবাচক সংখ্যা বলতে পারি। আর অর্ডিনাল নাম্বার কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলোকে বলে। তো এই ক্ষেত্রে ভাইয়া প্রশ্নটা কীভাবে থাকবে, প্রশ্নটা থাকবে হচ্ছে তোমাকে একটা টেক্সট দিয়ে দিবে। তো আচ্ছা একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝাই। ধরো ফার্স্টলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন সেকেন্ডলি আই টেক মাই বার্থ। তো এই যে তোমার প্রথমে তুমি একটা কাজ করলা, তারপর ধারাবাহিকভাবে আরেকটা কাজ করলা, এই যে ফার্স্ট সেকেন্ড এই যে ধারাবাহিকতা, এটাকে কিন্তু আমরা কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। তারপর যদি ভাই বলি 11 নম্বর আছে ভাই কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস। এটা হচ্ছে ভাই কি, এটা হচ্ছে কি ভার্বের সঠিক রূপ। তোমাকে হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, সেই সেন্টেন্সের ব্রেকেটের ভার্বটাকে কি তোমার সঠিকভাবে বসাতে হবে। তো আমি যদি বলি আই এম, তারপর ব্রেকেটে তোমার দেওয়া থাকলো ডু দ্য ওয়ার্ক। এক্ষেত্রে ভাই বলো এটা কি বি ভার্বের পরে যে ভার্বটা থাকে এটার সাথে সবসময় কি আইএনজি হয় না? এটা কি হবে, আই এম ডুইং দ্য ওয়ার্ক। এখানে তুমি যদি বলো আই এম টু ডু দ্য ওয়ার্ক, আই এম টু হ্যাভ বিন ডু দ্য ওয়ার্ক, হবে না। তো এই ক্ষেত্রে তোমার এই যে ভার্বের যে সঠিক রূপটা, সেই সঠিক রূপটাকেই তোমাকে যে ব্রেকেটের অংশটার মাধ্যমে যেটা দেয়া থাকবে সেটা কি সঠিক যে রূপ সেটা বসাতে হবে। তারপর 12 নম্বরে কি আছে, রাইট এ সিম্পল পার্সোনাল লেটার উইথ ক্লুজ উইল বি গিভেন। তারপরে তোমাকে হচ্ছে কিছু ক্লু দিয়ে দেওয়া হবে, সেই ক্লুর উপর ভিত্তি করে, মানে ক্লু বলতে কি বলছে, ধরো 5টা কোয়েশ্চেন দিয়ে দিল, তুমি ধরো তোমার
বন্ধুকে হচ্ছে জন্মদিনের দাওয়াত জানায় একটা লেটার লিখলা, তখন তোমার বললো যে তুমি কখন হচ্ছে আসবা, তারপর তোমার বার্থডে পার্টিতে কী কী হবে, এই সব কিছু কি মানে 5-6টা কোয়েশ্চেন যাই থাকে তোমাকে কি ক্লু দিয়ে দিবে, সেই ক্লু অনুযায়ী তোমাকে কি লেটারটা লিখতে হবে। এবং লাস্টলি আছে হচ্ছে তোমার রাইট এ শর্ট কম্পোজিশন। তো কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলোর সাথে তোমরা কিন্তু খুবই পরিচিত, তো তোমাদের এখানে কিন্তু কম্পোজিশন আসতেছে এবং ফ্রি রাইটিং বাই আনসারিং এ সেট অফ কোয়েশ্চেন্স। এক্ষেত্রেও কিন্তু ভাইয়া তোমাকে বেশ কয়েকটা কোয়েশ্চেন প্রোভাইড করা হবে বা দিয়ে দেওয়া হবে প্রশ্নে, সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাকে আনসার করতে হবে। প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ইংরেজির যে মানবন্টন রয়েছে সেটি খুব ভালোভাবেই বুঝে নিয়েছো। তো এক্ষেত্রে তোমাদের ইংরেজি পড়ার সময় যে আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি ইংরেজির বানান ভুল করা যাবে না বা স্পেলিং মিস্টেক করা যাবে না। কারণ কি স্পেলিং মিস্টেক করলে কিন্তু টিচার তুমি যতই ভালো লিখো তোমাকে কিন্তু টিচার, তুমি যদি 10-এ 9 পেতা, টিচার তোমাকে 10-এ দেখা যাচ্ছে 6-7 দিয়ে দিবে, তখন কিন্তু তোমার আসলে কি বৃত্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা কি মিস হয়ে যাবে, তাই না? তো এক্ষেত্রে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবা। আর ইংরেজিতে কিন্তু তোমার 400 নম্বরের মধ্যে 100 নম্বর বরাদ্দ, তো ইংরেজিটাকে কি অবশ্যই অধিকতর গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। আশা করি এভাবে করতে পারলে তোমরা ইংরেজি বিষয়ে খুব ভালো নাম্বার পাবা। এখন আমি বাংলার জন্য আদিত্য আপুকে ডাকবো। ধন্যবাদ জাওয়াদ ভাইয়াকে এত সুন্দরভাবে ইংরেজির মানবন্টন বোঝানোর জন্য। চলো আমরা এখন বাংলার মানবন্টন এবং সিলেবাস সম্পর্কে একটু ধারণা রাখি। আচ্ছা, বাংলায় কিন্তু 100 মার্কই বরাদ্দ আছে এবং একটা জিনিস শুরুতেই বলে রাখি যে তোমাদের মার্কের ক্ষেত্রে সমান এবং সময় সমান হলেও বাংলায় কিন্তু তোমাদের সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে, তাই হাতের লেখা এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো সর্বপ্রথমে আমাদের উত্তর করতে হবে একটি কবি ও কবিতার নাম। অর্থাৎ আমাদের বাংলা বইয়ে টোটাল 23টা গদ্য ও পদ্য আছে, এর মধ্যে 9টি কবিতা এবং 14টি গদ্য রয়েছে। এই 9টি কবিতার মধ্যে আমাদের প্রত্যেকটি কবিতার কবি এবং লাইনগুলো ভালোভাবে প্রথম 8 লাইন মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় তোমাদের যে কোনো একটি কবিতা দেওয়া থাকবে যার কবির নাম এবং কবিতার 8 লাইন লিখতে হবে। এক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে বিরাম চিহ্ন নিয়ে। কবিতার লাইন ঠিক যেভাবে যে চিহ্ন ব্যবহার করেছে তোমাদের খাতায় কিন্তু সেভাবেই দিতে হবে এবং কবির নাম লেখার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। যদিও অনেক কবির নামের ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে বা আমরা মনে রাখতে পারি না বা মনে হয় এটি লিখলেও হবে, কিন্তু বিষয়টি এমন না। প্রত্যেক কবির নাম যেটি আছে আমাদের সেটিই লিখতে হবে। এক্ষেত্রে আমরা দেখি যে নাম্বার বন্টনটা কীভাবে হয়েছে, 1, 1 এবং 8। অর্থাৎ কবিতার নাম সঠিকভাবে লেখার জন্য 1 নম্বর, কবির নাম সঠিকভাবে লেখার জন্য 1 নম্বর এবং বাকি 8 লাইন লেখার জন্য 1 নম্বর। অর্থাৎ তুমি কবি বা কবিতার নামের ক্ষেত্রে যদি ভুল করো তোমাদের 1 এবং 2 নাম্বার কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে 8 লাইনের মধ্যে তুমি যদি বিরাম চিহ্ন ভুল করো তোমার পার্শিয়াল মার্ক কিন্তু কেটে যাবে। এর পরবর্তীতে থাকছে শব্দার্থ লিখন। এখন তোমাদের মনে হইতে পারে যে এই 5টি শব্দার্থের মধ্যে আসলে কোথা থেকে আমরা শব্দার্থগুলো লিখব। আমাদের শব্দার্থ লিখতে হবে অনুশীলনীর বাইরে কিছু শব্দার্থ থাকে, এইগুলো থাকতে পারে। আবার গল্পের মধ্যেও অনেক শব্দ থাকে যেগুলোর অর্থ আসলে অনুশীলনীতে নেই, কিন্তু আমাদের জেনে রাখতে হবে। অর্থাৎ মূল কথায় তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের সকল প্রকার শব্দ এবং শব্দার্থ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। আমাদের কিন্তু এমন সুযোগ নেই যে 8টি বা 6টি থেকে উত্তর দিতে হবে, 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। যদি তুমি একটা না পারো তোমার 1 মার্ক কাটা যাবে। এভাবে তুমি যতগুলো সঠিক উত্তর দিবে ঠিক তত নাম্বার পাবে। এর পরবর্তীতে 3 নম্বরে থাকছে বাক্য গঠন। বাক্য গঠনের ক্ষেত্রে ইনস্ট্রাকশন কিন্তু সেমই থাকবে। সেটা হচ্ছে বাক্য গঠনে তোমার বই থেকে কিছু শব্দ দেওয়া থাকবে, হতে পারে অনুশীলনী থেকে নেওয়া বা গল্প থেকে নেওয়া বা কবিতা থেকে নেওয়া। সাধারণত অপরিচিত বা একটু কম আমরা যেটা এড়িয়ে যাই সে ধরনের শব্দ দেওয়া হয়। এই সকল শব্দ দিয়ে একটি মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। বাক্য আসলে অনেক ধরনেরই হয়, তবে আমাদের মাথায় রাখতে হবে যাতে একটু ফর্মাল বাক্য আমরা লিখতে পারি বা একটি বেশি গ্রহণযোগ্য বাক্য আমরা লিখতে পারি। এর পরবর্তীতে থাকছে শূন্যস্থান পূরণ। আচ্ছা, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এটিও আমাদের বই থেকেই দিবে। এখানে উপরে বক্সে 5টি শব্দ দেওয়া থাকবে এবং নিচে তোমাদের 5টি শূন্যস্থান লিখতে হবে। বক্স থেকে একটি করে শব্দ নিয়ে নিয়ে লিখতে হবে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বানান ভুলটা করা যাবে না। শূন্যস্থানে সাধারণত দেখা যায় যে যুক্তবর্ণ সহ শব্দগুলো দেওয়া হয় বা একটু জটিল শব্দ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা বক্স থেকে ভালোভাবে দেখে শব্দগুলো উঠাবো। এরপরে আসছে বহু নির্বাচনী প্রশ্ন, ইংলিশে যেটিকে আমরা এমসিকিউ বলি। অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার নিচে 4টি অপশন দেওয়া থাকবে। এর মধ্যে যে অপশনটি সবচেয়ে বেশি ভালো হবে বা শুদ্ধ হবে সেটি আমাদের অ্যান্সার করতে হবে। যদি আমরা ভুল অ্যান্সার করি তাহলে 1 মার্ক কাটা যাবে। অর্থাৎ 5টি এমসিকিউ এর জন্য 5টি 5 মার্ক থাকছে। এক্ষেত্রে মানে এক্সট্রা অপশান দেওয়া থাকবে না যে 8টির মধ্যে 5টি, এরকম কিন্তু কোনো সুযোগ নেই। এর পরবর্তীতে আমরা দেখছি বিপরীত শব্দ বা সমার্থক শব্দ।
আচ্ছা, এইখানে যে সবচেয়ে বড় কনফিউশনটা হতে পারে যে আমরা আসলে কোনটা অ্যান্সার করব, তোমাদের কিন্তু এরকম সুযোগ থাকছে না যে তোমরা কোনটা অ্যান্সার করবে। তোমাদের মানে বাসা থেকে বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ উভয়েরই প্রস্তুতি নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে যেটি থাকবে সেইটির অ্যান্সার করতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে এমন থাকতে পারে যে নিচের 5টি শব্দের বিপরীত শব্দ লিখো, তখন তোমাকে 5টি বিপরীত শব্দ লিখতে হতে পারে। আবার থাকবে যে নিচের 5টি শব্দের সমার্থক শব্দ লিখো। অর্থাৎ পরীক্ষার হলে পৌঁছানোর আগে তোমার জানার সুযোগ নেই যে বিপরীত শব্দ থেকে আমার উত্তর করতে হবে নাকি সমার্থক শব্দ। তাই বুদ্ধিমানের কাজ হবে আমরা দুইটার প্রস্তুতি নিয়ে যাব। এরপরে আসছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি এবং এটির জন্য প্রতিটির জন্য মার্ক বরাদ্দ থাকবে 2। এখানে প্রশ্ন 2 ধরনের হতে পারে, 1 লাইনের বা একটি প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের 2-3 লাইনে বা মানে অ্যান্সার করার জন্য যে কয়টি লাইন তোমরা নিবে। আর অথবা থাকতে পারে একটি প্রশ্নের সাথে আরেকটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া। যেমন বীর শহীদের গল্পে যে আমরা দেখতে পারি যে এটি হতে পারে যে মুন্সি আব্দুর রউফ কবে শহীদ হন, কীভাবে শহীদ হন। এখানে তুমি লক্ষ্য করে দেখবে যে 2টি প্রশ্ন আছে, তখন এই 2টি প্রশ্নের উত্তরের জন্য তোমরা 2 মার্ক পাচ্ছ। আর যখন একটি প্রশ্ন থাকবে তখন সেটি একটু বড় করে উত্তর দিতে হবে। এর পরবর্তীতেও কিন্তু প্রশ্নোত্তরের কথাই বলা আছে, কিন্তু এটি একটু বিস্তারিত প্রশ্ন। অর্থাৎ এখানে দেখবে যে প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে উত্তরগুলো একটু বিস্তৃত বা বড় হবে। এগুলো সাধারণত ব্যাখ্যামূলক প্রশ্ন হবে, কিভাবে সংঘটিত হয়েছে। এখানে হতে পারে যে একই গল্প থেকে যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ আমাদের কি কি শিক্ষা দিয়েছেন বা তার কর্মসূচি বা তার সাহসিকতার পরিচয় দাও। এখানে তার যে সম্পূর্ণ যুদ্ধের আলাপটা আছে, সে কিভাবে যুদ্ধ করেছে তার বর্ণনা কিন্তু আমাদের দিতে হবে। এখানে যেহেতু 5 মার্ক আছে, সংক্ষিপ্তভাবে আমরা এটি লিখতে পারি না যে হ্যাঁ মুন্সি আব্দুর রউফ অনেক সাহসী ছিলেন, তিনি এই দিন শহীদ হয়েছেন। না, এত সংক্ষিপ্ত উত্তর এটা এখানে দেওয়া যাবে না, যাতে একজন শিক্ষক তোমার খাতা কাটার সময় বুঝতে পারেন যে এই গল্প সম্পর্কে তোমার একটি থ্রু ধারণা আছে। আচ্ছা, এরপরে দেখব কবিতা বা গদ্য অনুচ্ছেদে মূলভাব লিখন। আচ্ছা, আমাদের বাংলা বইয়ে যে মোট 23টি গদ্য ও পদ্য রয়েছে, এর মধ্যে আমাদের 14টি গল্প এবং 9টি কবিতা, এটির একটি মূলভাব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। মূলভাব বলতে পুরো একটা গল্প 2-3 পৃষ্ঠার আমাদের বই আছে, এটি আমাদের সর্বোচ্চ 4-5 লাইন বা 6 লাইনের মধ্যে আমাদের মূলভাবটা তুলে ধরতে হবে। আর কবিতার ক্ষেত্রেও তাই, কবিতা যত লাইনেরই হোক আমাদের অল্প কথায় কবিতার মূলভাবটা তুলে ধরতে হবে। এরপরে আসছি ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল 5টি। আচ্ছা, এইখানে আমরা দেখতে পারি যে আমাদের 3টা অপশান, অর্থাৎ আগের মতোই আমাদের 3টারই প্রস্তুতি নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে যে কোনো একটি আসবে এবং সেই একটিরই উত্তর দিতে হবে। অর্থাৎ ভাষারীতির পরিবর্তন হতে পারে যে একটি তোমাকে অনুচ্ছেদ দেওয়া হবে, সেখানে 5টি শব্দের নিচে দাগ দেওয়া হবে এবং বলা হবে যে এইটিতে সাধু থেকে চলিতে বা চলিত থেকে সাধুতে রূপান্তর করো। অথবা কি হতে পারে যে 5টি লাইন তোমাকে দিবে এবং এই 5টি লাইনে বলবে যে এই 5টি লাইন থেকে ক্রিয়া নিবে বা যে কোনো একটি পদ নিবে, সর্বনাম নিয়ে বলবে এটির ভাষার পরিবর্তন করো। এরপরে কি হতে পারে পদ নির্ণয়, এটিও 2 ভাবে হতে পারে। কি হতে পারে, একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, এর মধ্যে 5টি দাগ দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এটি কোন পদ নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেটা চেঞ্জ করতেছি প্রতিটা ওয়ার্ডের জন্য 1 মার্ক, অর্থাৎ যদি আমি একটা ভুল করি 1 মার্ক কাটা হবে। আর সর্বশেষে থাকছে ক্রিয়ার কাল, এটার ক্ষেত্রেও কিন্তু সেম অনুচ্ছেদ বা লাইন দেওয়া থাকবে এবং সেই ক্রিয়াটি কোন কালে ঘটেছে, বর্তমান, অতীত না ভবিষ্যৎ, সেটি আমাদের নির্ধারণ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে অনুচ্ছেদ হোক বা লাইন, প্রতি একটি সঠিক উত্তরের জন্য 1 মার্ক এবং প্রতি ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যাবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে আমরা দেখব অনুচ্ছেদ পাঠ্য বই বা সমমানের পড়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরি অথবা বিরাম চিহ্নের প্রয়োগ। আচ্ছা, এক্ষেত্রে 2টি অপশান থাকতে পারে যে আমাদের পাঠ্য বই অথবা তার সমমানের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সে অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং সেটা দেখে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। কী ধরনের ইনস্ট্রাকশন, যেমন কেন, কি, কোথায়, কিভাবে, এ ধরনের ওয়ার্ড দেওয়া থাকবে বা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং সেগুলো দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। যেমন বলা হলো যে আমার নাম তানহা, এখন এই তানহার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমাদের কি হবে যে আমার নাম কি, এই কি দিয়ে তাহলে আমি একটা প্রশ্ন তৈরি করেছি। এরকম একটা অনুচ্ছেদও দেওয়া থাকতে পারে বা 5টা লাইনও দেওয়া থাকতে পারে, সব ক্ষেত্রে কিন্তু মার্ক করা থাকবে এবং 5টি প্রশ্ন তৈরি করার জন্য আমরা পাচ্ছি 5 মার্ক। অর্থাৎ আমরা যদি একটি প্রশ্ন ভুল করি আমাদের 1 মার্ক কাটা যাবে। এর পরিবর্তে বা আরেকটি যেটি প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে বিরাম চিহ্ন নিয়ে। আমাদের পাঠ্য বইয়ে যে 14টা অনুচ্ছেদ আছে বা কবিতাও কিন্তু দিতে পারে যে কবিতার কয়েকটি লাইন উঠিয়ে দেওয়া হলো, এই লাইনে আমাদের সঠিক বিরাম চিহ্ন বসাতে হবে, বা পাঠ্য বইয়ের গল্পে আমাদের সঠিক বিরাম চিহ্ন বসাতে হবে, কমা, দাড়ি, সেমিকলন। এক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আসলে বিরাম চিহ্নের কিন্তু সাধারণ কিছু নিয়ম আছে, কিন্তু কবিতায় বা গদ্যের লেখক যেভাবে যে বিরাম চিহ্ন ব্যবহার করেছেন আমাদের কিন্তু সেভাবেই ব্যবহার করতে হবে। তাই আমরা ভালোভাবে যদি মেন বইটা পড়ে না যাই এবং কবিতা এবং গদ্য সম্পর্কে আমাদের ভালোভাবে আইডিয়া না থাকে আমরা কিন্তু ভুল করব। এবং বিরাম চিহ্নের মার্কিংটা মানে ভ্যারি করে,
এটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকে যে সামটাইমস হাফ করে দেওয়া থাকে, অর্থাৎ 10টি চিহ্ন পরিবর্তনের জন্য তুমি পাচ্ছ 5 মার্ক, অথবা 5 আবার দেওয়া থাকে যে 5টি সঠিক করার জন্য তুমি এক এক করে প্রতিটির জন্য 1 মার্ক দিয়ে 5 মার্ক পাচ্ছ। সো যেই রকমই ইনস্ট্রাকশন হোক এটি তোমাকে পরীক্ষায় দেওয়া হবে। আমাদের দুইটি অর্থাৎ প্রশ্ন তৈরিকরণ এবং বিরাম চিহ্নের দুইটিরই প্রস্তুতি নিয়ে যেতে হবে, হলে আসলে যেইটি চাইবে প্রশ্নপত্রে আমরা সেইটি অ্যান্সার করব। ধন্যবাদ আদ্রিতা আপুকে এত সুন্দর করে বাংলার বিষয়গুলো চমৎকারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন দেখে নিব আমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে। তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। কয়টা থাকবে? 5টা থাকবে, এবং এক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে একটা। তো আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের সঙ্গে কিন্তু মোটামুটি সবাই পরিচিত। এক্ষেত্রে যে কোনো একটা প্রশ্ন থাকবে এবং তার নিচে 4টা অপশন থাকবে, ঠিক আছে? এর মধ্যে সঠিক উত্তর যেটি সেটি আমাদেরকে বাছাই করতে হবে, সেটা টিক চিহ্ন হোক বা সঠিক উত্তর লেখার মাধ্যমে হোক, যেভাবেই হোক আনসার করতে হবে। তো 5টা প্রশ্নের প্রতিটার মান হচ্ছে 1। তো 5টা এমসিকিউ বা বহু নির্বাচনের জন্য আমার মার্ক থাকবে হচ্ছে 5। ওকে, এরপর আমরা যদি একটু দেখি 2 নম্বর পয়েন্টটা, এটাই আমরা একটু ভালো করে লক্ষ্য করি। এটাতে দেখো আছে কিছু শূন্য স্থান পূরণ থাকতে পারে, অথবা সত্য মিথ্যা নির্ণয় থাকতে পারে, অথবা মিলকরণ থাকতে পারে। দেখো এখানে তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে, এই জিনিসটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। এই 5টা শূন্যস্থান পূরণ থাকতে পারে। ধরো তুমি পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্রে লেখা থাকলো নিচের 5টি শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? অথবা প্রশ্নে কোনো শূন্যস্থানে আসলো না, কি আসতে পারে? শুধুমাত্র 5টি সত্য মিথ্যা নির্ণয় আসতে পারে। মানে 5টা বাক্য দেওয়া থাকলো, লিখতে হবে কোন বাক্যটি সত্য কোন বাক্যটি মিথ্যা, এরকম 5টি আসতে পারে। অথবা ধরো এটাও আসলো না, সেক্ষেত্রে আসবে কি? মিলকরণ। তো মিলকরণের বিষয়টা যদি আমরা একটু দেখি, ধরো এক্ষেত্রে থাকতে পারে একটা বক্স, ঠিক আছে? এই বক্সে ধরো 2টা সারি থাকবে, 2টা কলাম থাকবে, 2টা কলামে আবার কতগুলো সারি থাকতে পারে, একাধিক সারি থাকতে পারে। ধরো এখানে লেখা থাকলো বিদ্যুৎ, এখানে ধরো লেখা থাকলো বিদ্যুৎ, লেখা থাকলো তাপ, এরপর লেখা থাকলো আলো। অপর বাক্সে বা অপর যে কলামটা আছে সেখানে ধরো লেখা আছে আগুন, আগুন। এখানে ধরো লেখা আছে হচ্ছে তোমার মোবাইল, ঠিক আছে? এরপর এখানে ধরো লেখা আছে কি? লাইট বা বাতি, যে কোনো কিছু লেখা আছে। এখন তোমাকে মিল করতে হবে যে এই পাশের কলামের সঙ্গে পাশের কলামের কোন তথ্যটা মিলে যায়। ধরো আমি যদি চিন্তা করি যে বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত কোনটা? মোবাইল ফোন। মোবাইল ফোন বিদ্যুতের বিদ্যুতের মাধ্যমে চলে, সেক্ষেত্রে আমি ধরো দাগ দিয়ে যুক্ত করে দিলাম। আবার ধরো বলা আছে তাপ, আমরা তাপ পাই কোথা থেকে? আগুন থেকে না লাইট থেকে? আমরা তাপ পাচ্ছি হচ্ছে আগুন থেকে, এটাকে যুক্ত করে দিলাম। অথবা ধরো থাকলো আলো, আলো কিসের সঙ্গে? লাইটের সঙ্গে, এইভাবে আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? মানে কোনটা কার সঙ্গে সম্পর্কিত এই ধরনের একটি বক্স কিন্তু আমাদের থাকতে পারে। তো আমি 3টা দেখিয়েছি, প্রশ্নে কয়টা থাকবে? এরকম 5টা থাকতে পারে। অর্থাৎ আমার মিলকরণ আসতে পারে প্রশ্নে, অথবা শুধুমাত্র সত্য কোন বাক্যটি সত্য কোন বাক্যটি মিথ্যা, এরকম 5টি বাক্য আসতে পারে। অথবা কোন একটা বাক্য দেওয়া থাকলো যে সকল শক্তির মূল উৎস হলো, হাইফেন বা হচ্ছে ডট ডট দেওয়া থাকলো, শূন্যস্থান থাকলো, সেখানে লিখতে হবে কি? শক্তি, তাই না? সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো এভাবেই 5টা বাক্য থাকতে পারে, প্রত্যেকটার জন্য মান কত? 1। তাহলে 5টা বাক্যের জন্য আমরা পাচ্ছি কত? 5 মার্ক। এখন যদি লক্ষ্য করি সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো আমরা 2টা প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি। এখানে একটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আরেকটা আছে বিস্তৃত প্রশ্ন উত্তর। তো এদের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, সংক্ষিপ্ত প্রশ্ন, নামের মধ্যেই বলা আছে সংক্ষিপ্ত, মানে প্রশ্নগুলো হবে কম্পারেটিভলি একটু ছোট, এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে কত করে? 2 করে। প্রতিটা প্রশ্নের মান থাকবে কত? 2। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক্ষেত্রে 2, এবং কয়টি প্রশ্নের উত্তর করতে হবে? 8টি প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? এবং তার নিচেই যদি আমরা একটু দেখি, বিস্তৃত প্রশ্ন মানে সংক্ষেপের চেয়ে একটু বড় প্রশ্ন থাকবে, এবং এক্ষেত্রে কয়টা প্রশ্ন থাকবে? 4টা প্রশ্ন থাকবে, এবং প্রতিটা প্রশ্নের মান কত হবে? 6 করে, ঠিক আছে? ওখানে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান ছিল 2, আর বিস্তৃত প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 6। অর্থাৎ তুমি বুঝতেই পারছো আগেরগুলো বেশ ছোট ছোট করে লিখতে হবে, বাট পরের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু প্রশ্নে যেভাবে চাবে সেই অনুযায়ী একটু ব্যাখ্যা করে বড় করে লিখতে হবে, কারণ মার্কের ডিফারেন্সটা কিন্তু অনেক। তো এই 2টা প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয় মাথায় রাখতে হবে যে সময় সংকটের একটা ব্যাপার কিন্তু থাকে। আমাদের যদি হাতে লেখার চর্চাটা খুব ভালো না থাকে, বা একই সঙ্গে খুব দ্রুত লিখতে গিয়ে আমাদের হ্যান্ড রাইটিং বা হাতের লেখা যদি একটু এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরপত্রটা দেখতে নান্দনিক বা দৃষ্টিনন্দন হবে না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদের প্রশ্নের উত্তরগুলো লেখার চর্চা একটু ভালো করে করতে হবে। আর এই যে সত্য মিথ্যা নির্ণয়, মিলকরণ বা বহু নির্বাচনী শূন্যস্থান, এগুলোর জন্য আমাদের বইয়ের যে সেন্টেন্স বা বাক্যগুলো আছে যে কোনো অধ্যায়ের, সেই অধ্যায়ের প্রতিটা লাইন কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। তো এই ছিল বিজ্ঞানের বিষয়। তো এখানে দেখো মানবন্টন যদি আমি দেখি,
5 5 16 24 সম্পূর্ণটাকে যোগ করলে বিজ্ঞানের জন্য কত নম্বর? 50 নম্বর। ঠিক একই দিনে একই প্রশ্নপত্রে কিন্তু আরেকটি বিষয়ের পরীক্ষা হবে, সেটি হচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। এক্ষেত্রেও মানবন্টন হুবহু বিজ্ঞানের মতোই। কি কি বিষয় থাকবে? সেই বহু নির্বাচনী প্রশ্ন কয়টা থাকবে? সেই 5টাই থাকবে। প্রতিটা বহু নির্বাচনীর মান কত? 1 করে। তাহলে তুমি এক্ষেত্রে কত মার্ক পাচ্ছ? 5 মার্ক। এরপর চলে আসো শূন্যস্থান পূরণ থাকতে পারে, অথবা একইভাবে সত্য মিথ্যা নির্ণয় থাকতে পারে 5টি, অথবা মিলকরণ থাকতে পারে কয়টি? 5টি। ঠিক একই ফরম্যাটে 5টার জন্য 1 করে 5, অর্থাৎ 3টা কিন্তু কোনো অপশন থাকবে না যে হয় শূন্যস্থান পূরণও থাকলো, সত্য মিথ্যা থাকলো, তুমি যে কোনো একটা আইটেম আনসার করলে, এরকম না। প্রশ্নে থাকলে 5টাই শূন্যস্থান পূরণ থাকবে, অথবা 5টাই সত্য মিথ্যা থাকবে, অথবা 5টাই কি থাকবে? মিলকরণ থাকবে। এখন লক্ষ্য করো কি আছে, আগের মতোই সংক্ষিপ্ত প্রশ্ন আর বিস্তৃত প্রশ্ন। প্রশ্নের সংখ্যাও কিন্তু বিজ্ঞানের মতোই। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি, প্রতিটি প্রশ্নের মান কত? 2, অর্থাৎ এখানে 8 দুগুণে 16 মার্ক। এরপর যদি আমরা লক্ষ্য করি বিস্তৃত প্রশ্ন কয়টি থাকবে? 4টি, প্রতিটি প্রশ্নের মান কত? আগের মতোই 6, অর্থাৎ এক্ষেত্রেও তোমার মোট কত মার্ক থাকছে? 24 মার্ক। তাহলে যোগ করলে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বিষয়টিতেও তোমাদের কিন্তু 50 মার্ক। যদিও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটা পৃথক সাবজেক্ট, কিন্তু এদের পরীক্ষা কিন্তু একই দিনে একই প্রশ্নপত্রে হবে, ঠিক আছে? অর্থাৎ বিজ্ঞানের 50 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 50, মোট 100 মার্কের পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বিষয়গুলো খুব সুন্দর করে বুঝেছো। এবং এক্ষেত্রে আবারও রিমাইন্ডার, আমাদের প্রশ্নের উত্তরগুলো নিজ হাতে বাড়িতে লেখার চর্চা অনেক বেশি বেশি করতে হবে, এবং একই সঙ্গে আমাদের হাতের লেখাও যাতে সুন্দর হয় এবং বানান যাতে ভুল না হয়, এবং লেখা শেষ করে বা পরীক্ষা কমপ্লিট করার পর আমাদের পর্যাপ্ত পরিমাণ রিভিশন দেওয়ার মতো সময় যাতে থাকে, এই মাইন্ড সেটআপ নিয়ে আমাদের প্রস্তুতিটা আগাতে হবে। তো এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের সকল ভাই আপুকে পুনরায় তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। তো এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবে আমাদের সবার প্রিয় নাইব ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে তোমাদের তো এতক্ষণ হচ্ছে বিষয় এবং মার্কস ডিস্ট্রিবিউশন ব্যাপারে আলোচনা হলো। তো তোমরা হচ্ছে তোমাদের এক্সামে ভালো করার জন্য প্রেজেন্টেশন এবং টাইম ম্যানেজমেন্টে ফোকাস থাকবা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, তোমরা দেখবা যে তত বেশি এক্সামের জন্য কনফিডেন্ট থাকবা। আর তোমাদের কনফিডেন্সের সাথে সাথে দেখবা যে হচ্ছে তোমাদের এক্সামে ভীতিও কেটে যাবে, আর তোমাদের সবার রেজাল্টও ভালো হবে। তো সবাইকে বেস্ট অফ লাক।